আজকের ভিডিওতে কার্লি হেয়ার স্টাইলিং এর দুইটা টেকনিক দেখাবো। এই টেকনিকগুলো আমি একদম যারা বিগিনার তাদের জন্য রেকমেন্ড করি, কারণ এগুলো খুবই বেসিক। কারোরই শিখতে বা বুঝতে প্র্যাকটিস করতে সমস্যা হবার কথা না। এছাড়াও যারা প্রতিদিন চুল ভেজান বা শ্যাম্পু করেন এবং অনেক কমপ্লিকেটেড কিছু করা প্র্যাকটিক্যাল সলিউশন না, স্পেশালি তাদের জন্য এই টেকনিকগুলো অ্যাপ্লিকেবল। কারণ দেখা যায় অফিস বা ক্লাস থাকছে প্রতিদিন, চুল সেট করার মতো টাইম বা এনার্জি কোনোটাই নাই, তাই এই মিনিমাল টেকনিকই ভরসা। সো বিগিনার যদি নাও হয়ে থাকেন বাট ইউড লাইক টু নো খুব অল্প সময়ের মধ্যে কার্লি হেয়ার কিভাবে ম্যানেজ করা যায়, কিপ ওয়াচিং। এই ভিডিওটা কিন্তু শুধুমাত্র সিজিএম ফলোয়ারদের জন্য নয়। আপনি কার্লি গার্ল মেথড অ্যাপ্রুভড প্রোডাক্ট ব্যবহার করেন অথবা কার্লি হেয়ারের জন্য নন অ্যাপ্রুভড অন্য কোনো প্রোডাক্ট ব্যবহার করেন, টেকনিক কিন্তু একই থাকবে। সো কার্লি হেয়ার স্টাইলিং এ ইন্টারেস্টেড যে কেউ এই টেকনিক ফলো করতে পারেন এবং প্রোডাক্টও আপনার পছন্দ মতো সিলেক্ট করতে পারেন। ফার্স্ট টেকনিকটা আমি দেখাবো হেয়ার মুভস দিয়ে। হেয়ার মুভসের বদলে লাইট ওয়েট ইজিলি চুলে ডিস্ট্রিবিউট করা যায় এরকম অন্য যে কোনো প্রোডাক্ট দিয়ে আপনারা ট্রাই করতে পারেন, যেমন কার্ল ক্রিম, কার্ল স্মুদি, কার্ল মিল্ক অথবা ইভেন লিভ ইন কন্ডিশনার। তবে লিভ ইন কন্ডিশনারের ক্ষেত্রে একটা কথা আমি আগেই বলে রাখি, এরা কিন্তু ময়শ্চারাইজিং প্রোডাক্ট, মেইনলি স্টাইলিং প্রোডাক্ট না। স্টাইলিং প্রোডাক্টের মধ্যে সাধারণত এমন কিছু ইনগ্রেডিয়েন্ট থাকে যেটা কার্লের প্যাটার্নকে হোল্ড করে রাখার মতো এদের একটু হোল্ডিং ক্যাপাবিলিটি থাকে, যেটা লিভিং কন্ডিশনারে থাকে না। শুরুতেই অনেক প্রোডাক্ট কিনতে চাচ্ছেন না, একদমই জাস্ট ট্রাই করে দেখতে চান, এরকম ফেজে যারা আছেন তারা লিভিং কন্ডিশনার দিয়ে অবশ্যই ট্রাই করতে পারেন, কিন্তু পাশাপাশি যখনই আপনি একটা প্রপার স্টাইলিং প্রোডাক্ট ব্যবহার করবেন এর ডিফারেন্সটা নিজেরাই খুব ভালো মতো বুঝে যাবেন। আমি চুল শ্যাম্পু কন্ডিশনিং করে মাঝখান থেকে সিথি করে নিয়েছি। এই টেকনিকে স্টাইলিং প্রোডাক্ট অ্যাপ্লাই করার সময় চুল অবশ্যই ড্যাম্প থাকতে হবে। কতটুকু পানি চুলে থাকবে ইভেন এটাও ম্যাটার করে। যদি একদম টপ টপ করে পানি পড়ছে এমন অবস্থায় থাকে তাহলে বেশ খানিকটা প্রোডাক্ট পানির সাথেই চলে যাবে চুলে না থেকে। আবার চুল যদি শুকিয়ে যেতে শুরু করে তাহলে প্রোডাক্ট সব চুলে সমানভাবে ডিস্ট্রিবিউট করতে পারবেন না। সো কামিং টু দ্য টেকনিক, এর নাম হচ্ছে রেকিং অ্যান্ড শেকিং। টেকনিক আর কিছুই না, হাতে সিম্পলি আমি পুরো চুল কভার করে এমন পরিমাণে প্রোডাক্ট নিব। আমার চুল কেটে ছোট করেছি এখন, সো একেবারেই আমি পুরো চুলে ডিস্ট্রিবিউট হয়তো করতে পারবো। যাদের চুল লম্বা বা ঘন বেশি তাদের ন্যাচারালি প্রোডাক্ট বেশি লাগবে। কয়েকবারে নিয়ে পুরো চুলে প্রোডাক্ট অ্যাপ্লাই করবেন। চেষ্টা করবেন সব দিকে সমানভাবে ডিস্ট্রিবিউট করতে, যাতে এক জায়গায় বেশি এক জায়গায় কম এমন ভাবে না পড়ে। যদি প্রপারলি ডিস্ট্রিবিউট করতে না পারেন, শুকানোর পর হয়তো চুল ভারী বা আঠা আঠা লাগবে, অথবা যেসব জায়গায় ঠিক মতো প্রোডাক্ট পড়েনি সেসব জায়গায় চুল ফ্রিজি হয়ে থাকবে। অ্যাপ্লাই করার সময় খেয়াল করবেন আমি আঙুলে চিরুনির মতো ব্যবহার করছি এখানে চুলের স্ট্র্যান্ড গুলো আলাদা আলাদা করার জন্য। এরপর চুলের একদম আগায় এসে হালকা ঝাঁকি দিয়ে সেপারেট করছি, যাতে একটা আরেকটার সাথে জোড়া লেগে না থাকে। এটাই কিন্তু অনেকগুলো চুল মিলে কার্লের আলাদা আলাদা ক্লাম্প তৈরি করছে, যেটা সুন্দর রিংলেট হয়ে শুকাবে। এবার চুল সবগুলো মিলে হাতের তালুর উপরে নিয়ে আলতো হাতে এভাবে চেপে নিব। এর নাম হচ্ছে স্ক্রাঞ্চিং। এখন এই স্ক্রাঞ্চিং এর লাভ কি? গোসলের পর খেয়াল করেছেন না চুল সবসময়ই শুকনো অবস্থার চেয়ে লম্বা দেখায়, কিছুটা ইলংগেট করে ফেলে চুল। স্ক্রাঞ্চিংটা চুলের ন্যাচারাল যে প্যাটার্ন আছে এটাতে ব্যাক করতে হেল্প করে। অনেকে এখানে ভাবেন স্ক্রাঞ্চিং করলে মনে হয় চুল যা কার্লি আছে এর চেয়ে আরো বেশি কার্লি হয়ে যাবে। শুধুমাত্র স্ক্রাঞ্চিং করে এমন কিছু আসলে করা সম্ভবই নয়, আর চুলের প্যাটার্ন এত সহজে বদলে ফেলাও যায় না। স্ক্রাঞ্চিং দিয়ে কিন্তু এই সাইডে আমার কাজ শেষ। আরেক সাইডের জন্য আমি ইউজ করব কার্ল ক্রিম। কান্টুরে কার্ল ক্রিমটায় শে বাটার আছে, যেটা আমার চুলের টাইপের জন্য থিক এবং হেভি। প্রোডাক্ট আমি অলওয়েজ পছন্দ মতো কাস্টমাইজ করে নিই। এটাই আমি অল্প কার্ল ক্রিমের সাথে অনেকখানি পানি মিক্স করে ডাইলেট করে আবার বোতলে ভরে নিয়েছি। এটার কনসিস্টেন্সিটা কিন্তু অরিজিনালি এত পাতলা না, যারা ইউজ করেছেন তারা জানবেন, বাট ফর মাই হেয়ার দিস কনসিস্টেন্সি ওয়ার্কস ওয়েল। এই সাইডে করব সিম্পল ব্রাশ স্টাইলিং বা কম্বিং টেকনিক। যা আঙ্গুল দিয়ে করেছি সেই একই প্রসেস, জাস্ট আঙ্গুলের বদলে আমি ব্রাশ ব্যবহার করব। আমি এখানে ডিফাইন স্টাইলিং ব্রাশ ইউজ করছি। এটা কমন কোনো ব্রাশ না, তাই আপনাদের কাছে নাই থাকতে পারে। বিগিনাররা আপনাদের কাছে আছে এমন যে কোনো ব্রাশ বা চিরুনি ইউজ করতে পারেন। আমার ধরনের হেয়ার টাইপে এই দুইটা টেকনিকের একটা ড্রব্যাক আছে। চুল শুকানোর পর টপে প্রপার ভলিউম না থেকে ফ্ল্যাট দেখাতে পারে। এটা যাতে না হয় এজন্য স্টাইলিং শেষে এভাবে পাঞ্চ ক্লিপ দিয়ে হেয়ার রুট আমি লিফট আপ করে রাখবো। এই যে আমি রুট লিফট করলাম এটা কিন্তু শুকাবেও এভাবেই। সো পাঞ্চ ক্লিপ দিয়ে আটকানোর সময় খেয়াল করে নেবেন এটা শেপটা ঠিক মতো করলেন কিনা, আর এখানে চুল জট বেঁধে গেল কিনা।
এই পুরো প্রসেসটা আমি ইউজুয়ালি শাওয়ারে বডি ওয়াশের আগে করি। স্টাইলিং শেষ করে এমন একটা ডাবল লেয়ার শাওয়ার ক্যাপ নেই যেটার ভেতরের সাইডে স্যাটিন আর বাইরের সাইডে ওয়াটারপ্রুফ। এই ডাবল লেয়ারের সুবিধা হচ্ছে স্যাটিন ফ্যাব্রিক সাইডটা আমার স্টাইল করা চুলে কোনো ফ্রিকশন ক্রিয়েট করে চুল নষ্ট করবে না, আর ওয়াটারপ্রুফ সাইড বাকি গোসলের সময় চুলে পানি লাগা থেকে বাঁচাবে। বডি ওয়াশের আগে স্টাইলিং করার কারণ হচ্ছে ফেসে, ঘাড়ে বা পিঠে কোথাও যাতে আমার হেয়ার প্রোডাক্ট গুলো লেগে না থাকে। আমার হেয়ার প্রোডাক্ট যদি নন কমিউনিজেনিক না হয়, এই লেগে থাকা প্রোডাক্ট থেকে কিন্তু পরে পিম্পল হতে পারে। এবার চুল শুকানোর পালা। ড্রাইং টাইমটাকে স্টাইলিং টাইমের মাঝে আমি কাউন্ট করি না, কারণ আমি স্টাইল করলেও চুল শুকানো লাগতো, কিছুই যদি ব্যবহার নাও করতাম তাও আমার চুল শুকানো লাগতোই। যদি আমার হাতে সময় থাকে এয়ার ড্রাই করি, অর্থাৎ সিম্পলি কাজ করতে করতে ফ্যান ছেড়ে রাখি আর চুল নিজের মতো বাতাসে শুকায়। কাজের সময় ফেসের উপর চুল পড়ে থাকলে আনকমফোর্টেবল লাগে, তাই এরকম দুটো ক্লিপ দিয়ে কানের পেছনে হালকা করে এমন ভাবে আটকে নেই যাতে চুলের প্যাটার্ন যা সেট করেছি এটা থেকে চেঞ্জ না হয়ে যায়। আরো একটা কারণ আগেই বলেছি, লম্বা সময় যদি হেয়ার প্রোডাক্ট ফেসের উপর লেগে থাকে আর ওই প্রোডাক্ট যদি নন কমিউনিজেনিক না হয়, সেটা থেকে ফেসে পিম্পল হতে পারে। যদি সময় না থাকে একটা হিট প্রোটেক্টেন্ট স্প্রে ইউজ করে হেয়ার ড্রায়ারে ডিফিউজার অ্যাটাচমেন্ট দিয়ে চুল শুকাবো। চুল 100% শুকানো না পর্যন্ত অবশ্যই চুলে হাত দেয়া, টানাটানি, বালিশে মাথা দেয়া এগুলো করা যাবে না। শুকিয়ে সেট হয়ে যাবার পর চুল আঁচড়াবো না, ব্রাশ করব না। যদি করি, এই যে চুল সেট করলাম এগুলো সব আলাদা হয়ে যাবে। সো এরকম একবার করা স্টাইল লাস্ট করবে নেক্সট চুল ভেজানো পর্যন্ত। আমাদের ফেসবুক গ্রুপে অনেকেই আগে জানিয়েছেন পরের দিন ঘুম থেকে ওঠার পর চুল ওলট পালট হয়ে যায়। এটা প্রিভেন্ট করার জন্য রাতে ঘুমানোর সময় চুল হালকা করে একটা পনিটেল করে এরকম একটা সিল্ক বনেট দিয়ে বেঁধে ঘুমিয়ে যাব, যাতে বালিশের ফ্রিকশনে নষ্ট না হয়। এছাড়া বালিশের সিল্কের কাভারও ইউজ করতে পারেন, সেটাও ফ্রিকশন প্রিভেনশন করে। আমার চুল শুকানো শেষ, অ্যান্ড দিস ইজ হাউ মাই হেয়ার লুকস আফটার ইট ইজ কমপ্লিটলি ড্রাই। আজকে এই পর্যন্তই। আগামী এপিসোডে আরো কিছু আপডেটেড স্টাইলিং টেকনিক দেখাবো অন্য ধরনের স্টাইলিং প্রোডাক্ট দিয়ে। কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।